আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে পেছানো হবে না নির্বাচন, নির্ধারিত সময়ের মধ্যে ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। যাত্রী সেবা দিতে তৈরি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, অপরাধ রোধে থাকছে ভ্রাম্যমাণ আদালত। এক দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিস্তীর্ণ বনাঞ্চল রক্ষা পায়নি সুন্দরবন, বন পুনরুদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার, আইন প্রয়োগ ও তদারকি বাড়ানোর পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। কোনো দাবির মুখে নির্বাচন পিছিয়ে দেয়া হবে না, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের, তবে গণহত্যায় অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে। জুলাই গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার ব্যাপারটি এখনও চূড়ান্ত না হলেও তা সরকারের ভাবনায় রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তারা। বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে তারা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে জানিয়েছেন বিক্ষোভকারীরা। বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতেই হবে, গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় শুক্রবার বিকাল ৩টায় টিএসসিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ২০০০-এর মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। অনতি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। ২১শে মার্চ বিকাল ৩টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাসেক 2 প্রকল্পের আওতায় ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে উন্নয়ন কাজ চলমান, তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজটমুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। আমরা প্রতিদিন অফিস করি, রেগুলার যাত্রী, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, যানজট লেগেই থাকে। ভোগান্তি তো নিঃসন্দেহে অনেক বেশি হয়, যেটা কিনা মানুষের জন্য গরমের সিজনে বিশেষ করে খুবই কষ্টদায়ক। ফোর লাইনে তো গাড়ি চলা খুব সুন্দর আরাম, কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। গতবারের থেকে এবার আরো যানজটের একটু বেশি আশঙ্কা আছে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি, যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যানবাহন। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালো পুলিশ। ঘরমুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো এমবানমেন্টের কাজ কমপ্লিট করেছি। 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। সবার চেষ্টা কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে
আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে, তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদযাত্রায় যাত্রী সেবার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে এবার ঈদে যাত্রী ও যান পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবিতে রিপোর্ট। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে একমাত্র মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল করে। এছাড়াও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাটেও নিয়মিত ফেরি চলাচল করছে। প্রতি ঈদে ঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। এরই মধ্যে এই দুই নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের একাংশের যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে অতিরিক্ত নৌযান প্রয়োজন হবে না। কেউ বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বর্তমানে ডুবোচর নাব্য সংকট নাই, কারণ হলো এখন পানি বাড়তির দিকে পানি আর কমবে না। কোনো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা ফেরি খুব সাবধানে চালাই, প্রয়োজন আমরা ফেরি বন্ধ রাখি। অন্যান্য যে সকল ফ্যাসিলিটিস দেওয়ার দরকার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে প্রায় সম্পূর্ণের পথে, এবং আশা করি আমরা ঈদ যাত্রা মানুষের নিরাপদ হবে। ঈদের আগে ও পরে ঘাটে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ফায়ার সার্ভিস। যদি দেখা যায় যে কালবৈশাখী জ্বরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের প্রয়োজন পড়ে, সেইখানে আমাদের টিম ইনশাল্লাহ চলে যাবে। এদিকে ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি, এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে, এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। আমরা বিভিন্ন স্টেশন এবং যে আমাদের ফেরিঘাট, লঞ্চঘাট সমূহ আছে, ওই ঘাটসমূহে আমরা সুপেয় পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট ফেসিলিটি, বিশেষ করে ভ্রাম্যমাণ কিছু টয়লেট ব্যবস্থা আমরা করেছি। স্বাভাবিক সময়ে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 3 থেকে 4 হাজার যানবাহন নদী পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। গেল দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন হয়েছে দেশের বিস্তীর্ণ বনাঞ্চল। এই থাবা থেকে রক্ষা পায়নি সুন্দরবনও। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি কমেছে প্রায় 7.5%। সেখানে বাংলাদেশে এই হার 8%-এরও বেশি। দখল হওয়া বন পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে বন ধ্বংস এড়াতে আইন প্রয়োগের সঙ্গে তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন তাসনিয়া নিশাত মিম। একসময় সবুজে ঘেরা থাকলেও এখন নগরীতে সবুজ যেন অমাবস্যার চাঁদ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে বলা হয়েছে টেকসই নগর ও জনপদের কথা, কিন্তু অতিরিক্ত নগরায়নের প্রভাবে নির্বিচারে বনভূমি ও বনজ সম্পদ ধ্বংস করে বেঁচে থাকার ভিত্তি পরিবেশকে ছিন্নভিন্ন করে ফেলছি আমরা। এক শ্রেণীর মানুষের লোভ, দখল, খামখেয়ালিপনা সহ নানা অনাচারের কারণে আমরা প্রতিনিয়ত নিজেদের অভিশাপের দিকে ঠেলে দিচ্ছি। একজন মানুষের শ্বাস নিতে বছরে প্রয়োজন হয় 740 কেজি অক্সিজেন। গড়ে একটি গাছ বছরে 100 কেজি পর্যন্ত অক্সিজেন দিয়ে থাকে। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজটি একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো। সারা বিশ্বে বন কেমন আছে এর খোঁজ মেলে গ্লোবাল ফরেস্ট ওয়াচে চোখ বোলালে। 2001 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 246 কিলো হেক্টর বন হারিয়েছে, যা 133 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের সমান। তাদেরই পরিসংখ্যান বলছে গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি প্রায় 7.5% হ্রাস পেলেও বাংলাদেশে সেই হার 8.5%-এর বেশি। পরিবেশবিদরা বলছেন হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনরুদ্ধারের সবচেয়ে সহজ ও প্রাথমিক শর্ত হচ্ছে গাছের গুরুত্ব বোঝা। তাদের মতে পর্যাপ্ত পরিমাণ গাছই পারে বনাঞ্চল পুনরুদ্ধারের পাশাপাশি অক্সিজেনের মজুদকে
আরও সুরক্ষিত করতে। প্রাকৃতিক বন উজাড়ের ক্ষতিপূরণ কোনোভাবেই সামাজিক বনায়নের দ্বারা মোকাবেলা করা সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। আমরা সময়ে সময়ে শুধু পিকনিকের জন্য জঙ্গল খুঁজি, কিন্তু সার্বিকভাবে আমরা সবুজের কথা ভুলে যাই। এই মুহূর্তে আমাদের যে কাজগুলো করা দরকার, সারা বাংলাদেশের বনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আবার সরকারের জুরিসডিকশনে নিয়ে আসা দরকার, দখলদারদের উচ্ছেদ করা দরকার। পরিবেশ উপদেষ্টা জানান, গেল 1 দশকে উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু বন যেগুলো আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া হয়েছিল গত সময়ে, সেগুলো আমরা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি, কারণ সেগুলো আসলে খুব আরবিট্রারিলি স্বেচ্ছাচারিতার মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছিল এবং ওই বন এলাকা লাগতোও নাই উন্নয়ন প্রকল্পে। আমরা 9000 একর বনভূমি ফেরত আনতে সক্ষম হয়েছি। জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ আইনের বিধানগুলোকে কার্যকরী করার উপর জোর দেওয়ার সময় এসেছে বলেও মত সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মতো কারাগারেও পালিত হচ্ছে পবিত্র রমজান। বন্দীদের জন্য প্রতি বছরই ইফতার আয়োজন করে আসছে কারা কর্তৃপক্ষ। এবারও ভোর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে সামিল কয়েদিরা। বন্দি প্রতি ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে মিলছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিস্তারিত দেখুন আমার তৈরি একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। না, কোনো উৎসব কিংবা উপলক্ষ নয়, পবিত্র রমজানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি এখন নিত্যদিনের চিত্র। ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল এই কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা। এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটা ভ্যান গাড়ি আছে, এটা ঠিক কোথায় যাচ্ছে? এটা আসলে যাবে কারা অভ্যন্তরে। কারাগারে যেসব বন্দি আছে তাদের আত্মীয় স্বজন, সেই বন্দির জন্য কিছু শুকনা খাবার, ফল, ফ্রুটস। প্রতিদিন বেলা 12টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা এরপর ফিরে যান নিজ নিজ সেলে। রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টির। ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না, তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারাবিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানান কারা কর্তৃপক্ষ। এখানে কাউকে বাড়তি সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সবকিছুই এখানে আমাদের একটা আইন কানুন দিয়ে পরিচালিত, জেল কোডের বিধি অনুযায়ী পরিচালিত। বন্দীদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে কোনো সমস্যা সনাতন ধর্মাবলম্বী বা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে ওনাদের জন্য রান্না হচ্ছে। ওনাদের খাবারটা ওনারা ওই 3 বেলা যেভাবে পেতেন ওভাবেই পাচ্ছেন। কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। কারাগারকে আমি একটা স্বচ্ছ এবং সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই, অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে একটা অটোমেশন, একটা বন্দি কম্প্রিহেন্সিভ একটা বন্দি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, বিসাইড আদার ফ্যাসিলিটিস, যাতে বন্দিরা সেবাটা পায়। বন্দীদের আত্মীয় স্বজন তারা যাতে কারাগারে এসে যাতে হয়রানির শিকার না হন। 4500-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা 8000-এরও বেশি। শাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয় খোলা, সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় মোটা অঙ্কের জামানত। এরপর সুযোগ বুঝে লাপাত্তা। রাজবাড়ীতে প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে উষার আলো নামে একটি ফাউন্ডেশন। উষার আলো ফাউন্ডেশন নামে এক ভুয়া এনজিও। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট।
রাজবাড়ীর গোয়ালন্দের জামতলা হাটের সাইকেল মেকানিক সাইদুল খান এলাকায় সদ্য চালু হওয়া উষার আলো ফাউন্ডেশন এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় গত ১৬ মার্চ ৭৫,০০০ টাকা জামানত রাখেন। কথা ছিল ১৮ মার্চ ঋণ পাবেন। ঋণ আনতে গিয়ে দেখেন উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটি, কার্যালয়ে ঝুলছে তালা। একই পরিস্থিতির শিকার গোয়ালন্দ বাজারের ব্যবসায়ীরা সহ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত শতাধিক মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, গত ১০ মার্চ গোয়ালন্দ পৌরসভার নীলুশেখের পাড়ার নাজমুল হাসানের বাড়ির নিচতলায় অস্থায়ী কার্যালয় খুলে বসে প্রতিষ্ঠানটি। পরে কয়েকজন এনজিও কর্মী পরিচয় দিয়ে শুরু করেন সদস্য সংগ্রহ। সহজ শর্তে মোটা অঙ্কের ঋণ দেওয়ার আশ্বাস দেয়া হয় সদস্যদের। তবে ঋণ বিতরণের আগে প্রতি ১ লাখে ১০,০০০ টাকা জামানত রাখতে বলা হয়, কিন্তু টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক চক্র। আমার কাছ থেকে ৭৫,১০০ টাকা নিচ্ছে সঞ্চয় নিয়ে আমার লোন দিবে আপনার হলো মঙ্গলবারে আমি আসে দেখি যে অফিস তালা মারা। মঙ্গলবার দিন ৮ লক্ষ টাকা লোন দেওয়ার কথা, আমি রবিবার দিন ৭০,০০০ টাকা সঞ্চয় দিছি, সোমবার দিন যা দেখি তারা তালা তুলে মারে সব পলাইছে। বাসা ভাড়া আলা তার সাথে জড়িত, কারণ সে একটা ডকুমেন্ট ছাড়া বাইরের একটা প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দিল, কিভাবে দিল? আমাদের কাছে ৪-৫ দিন সময় নিছে যে এর মধ্যে আমি কাগজপত্র দিয়ে দেবো, এগুলো ডিট করতে তো সময় লাগে, 3 বছরের ডিট করবে। কাগজপত্র দেওয়ার আগে ওনা দেখি তালা টালা মারে চলে। প্রশাসনের নিকট আকুল আবেদন থাকবে যে এদের সঠিক তদন্ত করে এদেরকে বের করে আমাদের টাকা উদ্ধারের ব্যবস্থা করার জন্য বিশেষ আবেদন বা অনুরোধ রইল। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। প্রতারক চক্রকে ধরতে কাজ করছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই নামে উপজেলায় কোনো বৈধ এনজিও নেই। যদি ভুক্তভোগী কারোর কাছ থেকে অভিযোগ পাই তাহলে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে আমাদের বিধি অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা সেটুকু ব্যবস্থা নিব। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী ১ সপ্তাহে শতাধিক গ্রাহকের প্রায় ৩০ লাখ টাকা নিয়ে পালিয়েছে ভুয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। অনিয়ম আর লুটপাটে ৮ বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীর গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। ৩ বার পরিবর্তন হয়েছে ঠিকাদার। উপায় না পেয়ে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন লাখ লাখ মানুষ। তবে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। ৮ বছর ধরে ঝুলে আছে মাত্র ৮০ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকারের আমলে ৩ বার ঠিকাদার পরিবর্তন হয়, বাড়ানো হয় নির্মাণ খরচ, কিন্তু অনিয়ম আর লুটপাটে সম্পন্ন হয়নি কাজ। আর এর মাসুল দিতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। ঝুঁকি নিয়ে প্রতিদিন ট্রলারে করে নদী পারাপার হচ্ছেন এলাকাবাসী। এই চিত্র শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ডাক্তার গোলাম মাওলা সেতুর। ১৯৯৭-৯৮ অর্থ বছরে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ হয় সেতুটি। নদীর স্রোতে এক প্রান্ত ভেঙে গেলে ২০১৫ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। ২০১৭ সালে নতুন সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ দেয় এলজিইডি। এরপর থেকে শুরু হয় আওয়ামীপন্থী ঠিকাদারদের পায়তারা। নানা সমস্যা দেখিয়ে কয়েক দফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। কাজের অনীহা দেখে ৩ বার পরিবর্তন করা হয় ঠিকাদার। ঠেলে ঠুলে কাজ হয় মাত্র ৫৫ ভাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই লাপাত্তা ঠিকাদার। আওয়ামী লীগ সরকার ১৫ বছর থাকার পরও পারে নাই ব্রিজটা ঠিক করে দিয়ে যাইতে। আমরা আগে বেদেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা যেতাম, খুব সুন্দরভাবে যেতাম। এখন আমাদের ব্রিজটা ভাঙ্গার কারণে, যার কারণে আমরা এখন বেদেরগঞ্জ ঢুকে পারতাছি না। এদিকে সেতুটির পাশেই স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছিল ফুটওভার ব্রিজ। ২ বছরেও শেষ হয়নি সে কাজ। ট্রলার হওয়ার পরে এখন আমাদের অনেক ডর করে, যাতায়াত করার অসুবিধা হয়, স্কুলে যাইতে দেরি হয়ে যায়। এই ট্রলার তো নামতে উঠতে অনেক সময় বাচ্চারা পড়ে যায়, মা পড়িয়া গেছে, আডু ছিলিয়া গেছে। সাংঘাতিক অসুবিধা মানে বলার মতো না। একটাই অনুরোধ, নড়িয়াবাসীদের এই অত্যাচার থেকে বাঁচান। ট্রলারে প্রতিদিন যাতায়াতে আমাদের প্রচন্ড কষ্ট হয়। মানুষে অনেক ভোগান্তিতে আছি ভাই, যা বলার বাইরে। ভোগান্তির কথা স্বীকার করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই আবারও কাজ শুরু করার আশ্বাস এলজিইডির। ওয়াকিওটা তখনও প্রশাসন এবং সাবেক মন্ত্রী মহোদয় চাপের মুখে ওনারা বলছিল যে দ্রুত একটা আপনারা ফুটব্রিজ করে দেন, এবং সেভাবে আমরা ফুটব্রিজটা করেছিলাম। কিন্তু সেটা সেভাবে হয় নাই বিদায় একটা বালগেট এসে ধাক্কা দিয়ে একটা স্ল্যাব ফেলে দেয়। পরবর্তীতে ঠিকাদারও এই রিস্ক মনে করে সে আরও কাজ এটা করে নাই। সে বলছে যে না, আমি মূল ব্রিজও যেহেতু করতেছি না, এটা হানার করবো না। এখন ফুটব্রিজের কাজও বন্ধ রাখা হয়েছে। টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে করতে হয়তো
3 মাস মিনিমাম লেগে যাবে। 222 মিটার উড়াল সড়ক ও ডাক্তার গোলাম মাওলা সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 29 কোটি টাকা। সময় সংবাদ, সৈয়দপুর। কিশোরগঞ্জে মিষ্টি কুমড়া চাষে লোকসানে পড়েছেন কৃষকরা। চাহিদার চেয়ে ফলন বেশি হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত দাম, বাধ্য হয়ে কম দামে বিক্রি করায় উঠছে না উৎপাদন খরচও। ভালো দাম পেতে দেরিতে জমি থেকে কুমড়ো সংগ্রহের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ছবিতে রিপোর্ট। কিশোরগঞ্জের হিজলজানি হাওরে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জমি থেকে কুমড়া সংগ্রহ করে তুলে দেয়া হচ্ছে ট্রাকে, চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এমন ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে, কারণ মিলছে না ন্যায্য দাম। গেল বছর 20 থেকে 25 টাকা কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রি হলেও এবারে দাম নেমেছে অর্ধেকে। তাই অনেকের কাছেই এখন গলার কাটা এই কুমড়া। হতাশ হাওরের কৃষকরা। খরচটা কোনো রকমে উঠে বা না উঠে, লেবার কাটায়া জমি চাষ করে সম্পূর্ণ খরচ বাদে আমাদের এবছর কোনো বেনিফিট থাকবে না। খরচ হয়ে প্রায় 12,000, বিয়ে হইতেছে 8,000, 9,000, 10,000। সর্বনিম্ন 7 টাকা, 8 টাকা থেকে শুরু করে 11 টাকা, 11.5 টাকা পর্যন্ত বাজার আছে। কৃষি বিভাগ জানাচ্ছে তারাইল উপজেলায় 300 ও ইটনায় 250 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। অন্যান্য সবজির আবাদ বেশি হওয়ায় বাজারে মিষ্টি কুমড়ার চাহিদা কম। অন্যদিকে যোগান বেশি থাকায় ভালো দাম পাচ্ছে না কৃষক। এমন তথ্য তুলে ধরে দেরিতে কুমড়া সংগ্রহের পরামর্শ কৃষি বিভাগের। যেহেতু রমজান শুরু হয়ে গেছে, এখনই সব হারভেস্ট না করে ধীরে ধীরে তারা হারভেস্ট করুক। সেই ব্যবস্থা যদি করে তাহলে সময়টা একটু বিলম্বিত হলে তাহলে তাদের দামটা হয়তো বেশি পাবে। এবারের মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1216 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,000 মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন নরওয়ের এক ব্যক্তি। তার অভিযোগ, এআই চ্যাটবটটি তাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে তিনি নাকি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন। এতে চ্যাটজিপিটি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নরওয়ের বাসিন্দা আরভে হোলম্যানের বিরুদ্ধে মারাত্মক ভুল তথ্য প্রচার করেছে চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট দাবি করেছে তিনি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন এবং 21 বছর কারাদণ্ড ভোগ করেছেন। তবে বাস্তবে তিনি কখনোই কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। এই মিথ্যা তথ্য তার জন্য চরম ক্ষতিকর ও মানহানিকর বলে অভিযোগ করেছেন তিনি। বিশেষজ্ঞরা জানান, চ্যাটজিপিটির উত্তর থেকে বোঝা যায় এটি কিছু সত্যের সঙ্গে মিথ্যা তথ্য মিশিয়ে ভুল গল্প তৈরি করে। হোলম্যান জানান, চ্যাটবটটি তার সন্তানদের বয়স প্রায় সঠিকভাবে উল্লেখ করেছিল, যা প্রমাণ করে এটির ডাটাবেসে তার সম্পর্কে কিছু তথ্য ছিল, কিন্তু তার ভিত্তিতেই সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর কাহিনী তৈরি করে চ্যাটজিপিটি। ডিজিটাল অধিকার সংস্থা নয়ব এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং ওপেন এআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের মতে এআই মডেলগুলো ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং ভুল তথ্য প্রচার করেছে। শুধু হোলম্যান নয়, চ্যাটজিপিটি আরও অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভুল তথ্য তৈরি করেছে, যা ইউরোপীয় ডাটা সুরক্ষা নীতির লঙ্ঘন। এআই এর হ্যালুসিনেশন সমস্যার কারণে ক্রমাগত এমন ভুল তথ্য তৈরি হচ্ছে। অ্যাপল ও গুগলের এআইও এরই মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভাষার মডেল কিভাবে সিদ্ধান্ত নেয় সেটি পুরোপুরি পরিষ্কার নয়। এই কারণে চ্যাটবটের ভুল তথ্যের ঝুঁকি থেকেই যাচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সকাল 9টায় বাংলাদেশ ছাড়ে ক্যাবরেরা বাহিনী। পরে কলকাতা হয়ে বিকেল 4টায় মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌঁছান হামজা চৌধুরীরা। সেখানে স্থানীয় সংস্কৃতি মেনে জামাল ভুঁইয়াদের বরণ করে নেওয়া হয়। পরে শিলংয়ের ভিভান্তা হোটেলে যান ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে। পাশের দেশ, তাই ভ্রমণ ক্লান্তির বিষয়টি সামনে আসার উপায় ছিল না। কিন্তু আদৌতে বিষয়টা কিন্তু এমন নয়। 7 সিস্টার্সের মেঘালয় রাজ্যে সরাসরি ফ্লাইট নেই বাংলাদেশ থেকে, তাই কক্সবাজার থেকে কাছের শহর হওয়ার পরও বাংলাদেশ ফুটবল দলকে সামলাতে হলো 7 ঘন্টার ক্লান্তিকর জার্নি। সকাল 9টায় রওনা হয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যখন পৌঁছায় দল, তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। ক্লান্ত ফুটবলাররা অপেক্ষায় ছিলেন কত দ্রুত যাওয়া যায় টিম হোটেলে, কারণ বিশ্রামটা যে বড্ড প্রয়োজন। আর টানা 2 দিন যে ধকল সামলিয়েছেন হামজা চৌধুরী, তার জন্য তো এই বিশ্রাম বাধ্যতামূলক।
কিন্তু দ্রুত ছাড়া পাওয়ার উপায় ছিল না। শিলংয়ের স্থানীয় সংস্কৃতি মেনে অভ্যর্থনা জানানো হয় লাল সবুজের দলকে, উত্তরীয় পরানো হয় সবাইকে, এরপরই মেলে ছুটি। এই ক্লান্তির মাঝেও এই আয়োজন উপভোগ করেছেন ফুটবলাররা। যখন এয়ারপোর্টে আসলাম শিলংয়ে আসার পরে যে এনভায়রনমেন্ট, এটা সবাইকে আমাদেরকে খুবই রোমাঞ্চিত করেছে। ওভারঅল জার্নিটা ক্লান্তি যা ছিল, এই পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাইকে আমরা খুব আনন্দ এনজয় করেছে সবাই। ট্র্যাডিশনাল অভ্যর্থনা, এবং এই অভ্যর্থনায় যেটা ওরা করেছে আসলে একটু এক্সেপশনাল, আমরা খুবই আনন্দিত। প্রথম দিনটা হোটেলে বিশ্রামেই কাটাবেন ফুটবলাররা, এরপর হবে তাদের রিকভারি সেশন। একদিন পর থেকে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ, সেখানে 24 জনকেই আরও একবার যাচাই করবেন হ্যাভিয়ার ক্যাব্রেরা। তারপরই শুরু হবে ভারত বধের পরিকল্পনা। সবাই সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি, যদিও এটা লং ছিল একটু, বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি। ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে পেছানো হবে না নির্বাচন, নির্ধারিত সময়ের মধ্যে ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।